কাপড় চোপড় করে নাও, খাইতে দাও। দেখেন আম্মা, আমার শরীরের কি অবস্থা আপনি বুঝতেছেন। এর মধ্যে তো আমি ঠিকভাবে আমাদের বসতেই পারতেছি না, কাপড় চোপড় কিভাবে খাজবো? খাসতে বলেছি, খাসো, যাও ধরাও। আচ্ছা ঠিক আছে, বলছি আম্মা এই দুইটাই শাড়ি আর শাড়ি নাই? আছে, আপনারা তো এগুলি খাসো। তারপরে সূচনা, এখানে কি হয়েছে? আর কইস না, আমি এই কাপড় চোপড় গুলি খাইতে যাচ্ছি, তো মনে করলাম যে বৌমার কিছু কাপড় চোপড় থাকলে পরে ওইগুলো নিয়ে যাই খাইতে দেই। দেখো না আম্মা কি বলে, আমার কাপড় চোপড় আম্মা খাজবে, সেটা কেমন না? আরে আম্মা তো ঠিকই বলছে, তুমি তো এখন কাপড় চোপড় ধুতে পারবে না। আম্মা যেহেতু এত করে বলতেছে, তাহলে আম্মাকে দাও। এই যে নেন, আপাতত এই শাড়ি দুটাই খাচ্ছেন, আর বাকিগুলো আমি রাতে সব রেখে দিব। কালকে আপনি ওইগুলো খেতে দিন। হ্যাঁ, কালকে আবার? আপনি এত করে যেহেতু বলছেন, আমি কি আপনার কথা না রেখে পারি বলে? আম্মা, হঠাৎ ডাকলেন কিসের জন্য? বুঝিস নি ডাকিছি কিসের জন্য? আমার পাটা টিপে দে, হাতটা টিপে দে, সারা হাত পা ম্যাচ ম্যাচ করতেছে। হো হো, আপনার পা চাবাচ্ছে? হ্যাঁ, এটা আগে বলবেন না। আচ্ছা দাঁড়াও, আমি এখনই সুন্দর করে আপনার পাটা টিপে দিচ্ছি। দেখি আম্মা, পাটা একটু সোজা করে। আপনি একদম চিন্তা করবেন না, এত সুন্দর করে পা টিপে দিব, আপনি সবসময় মনে থাকবে, বুঝছেন? খুব মজা না আম্মা? কি ব্যাপার? কেন আম্মা, পা টিপে ভালো হচ্ছে না? আচ্ছা দাঁড়ান, আরো ভালো করে দিচ্ছি। কি হয়েছে? তোর গায়ে কি জিন ভর করেছে? ছি ছি আম্মা, এটা কি বলেন? আপনি আমার শাশুড়ি আম্মা না? আরে আসেন না, সে বছর তো ভালো করে করে দিই। কি না, মনে হচ্ছে কি তোর গায়ে 10টা জিন ভর করেছি। তোর গায়ে এত পরিমাণ শক্তি যে আমার আঙ্গুল মাঙ্গুল ভেঙে যাচ্ছে। না, এটা বললে তো হবে না, আপনি আমার শাশুড়ি আম্মা, আমি সেবা যত্ন না করে কখনো পারি? দেখি দেখি, সেবা যত্ন করি। কি নিবেন না? না, যাই দেন। ও, বাচ্চা মানে চলে গেছে আম্মা? হ্যাঁ, চলে গেছে। যাক, ভালো হয়ে গেছে এটা অনেক। না, আপনি একটু রেস্ট করেন, আমি আসি। আম্মা, হাত পা আবার চাবায়, আমাকে বললেন, আমি সুন্দর করে আপনাকে মেসেজ করে দিব। হ্যাঁ যা, ঠিক আছে। সুন্দর মেসেজ করেছি। কি ওর গায়ে এত শক্তি কি করে আসলো? অন্যদিন তো হাত পা টিপে নেই, কত সুন্দর করে টিপে দেয়। ও, ব্যথা তো লাগেই না, আরো আরাম লাগে। ও, আঙ্গুলগুলো মনে হচ্ছে ভাই। বোমা, বোমা, তাড়াতাড়ি আসো। আম্মা, কি হয়েছে? এত দেরি হয় কে ডাকলে পরে? আম্মা, আপনি তো বুঝিনি, এই অবস্থায় চাইলে তো আমি দৌড়ায় আসতে পারি না। না, আমার তো আর বাচ্চা হয় নাই যা আমরা দৌড়াই দৌড়াই যাইতে পারিনি। এ ধরো, এই কাপড় চোপড় করে নাও, খাইতে দাও। এই কাপড় চোপড় গুলো এখন আমি খাজবো? হ, কে রাখাসবি? আমি খাসবো। দেখেন আম্মা, আমার শরীরের কি অবস্থা আপনি বুঝতেছেন। এর মধ্যে তো আমি ঠিকভাবে আমাদের বসতেই পারতেছি না, কাপড় চোপড় কিভাবে খাজবো? খাসতে বলেছি, খাসো, যাও ধরাও। আচ্ছা ঠিক আছে, বলছি আম্মা এই দুইটাই শাড়ি আর শাড়ি নাই? আছে, আপনারা তো এগুলি খাসো। তারপরে সূচনা, এখানে কি হয়েছে? আর কইস না, আমি এই কাপড় চোপড় গুলি খাইতে যাচ্ছি, তো মনে করলাম যে বৌমার কিছু কাপড় চোপড় থাকলে পরে ওইগুলো নিয়ে যাই খাইতে দেই। দেখো না আম্মা কি বলে, আমার কাপড় চোপড় আম্মা খাজবে, সেটা কেমন না? আরে আম্মা তো ঠিকই বলছে, তুমি তো এখন কাপড় চোপড় ধুতে পারবে না। আম্মা যেহেতু এত করে বলতেছে, তাহলে আম্মাকে দাও। অবশ্য ঠিকই বলছো, তুমি বলতেছো, আম্মু বলতেছে। আচ্ছা দাঁড়াও, আমি এখন কাপড় চোপড় নিয়ে আসছি, আম্মা একটু দাঁড়ান। হ্যাঁ আম্মা, তুমি কিন্তু অনেক ভালো একটা কাজ করছো। ও কয়দিন ধরে জামা কাপড় ঠিক মতো ধুইতে পারতেছিল না। মা, এই যে নেন, আপাতত এই শাড়ি দুটাই খাচ্ছেন, আর বাকিগুলো আমি রাতে সব রেখে দিব। কালকে আপনি ওগুলো খেতে দিন। হ্যাঁ, কালকে আবার? আপনি এত করে যেহেতু বলছেন, আমি কি আপনার কথা না রেখে পারি বলেন? আচ্ছা মা শুনেন, একটু ভালো করে কাপড়টা খাইছেন, নোংরা যেন না থাকে। হ্যাঁ, আচ্ছা যা। কেমন হলো বিষয়টা বলো তো? অনেক ভালো লাগছে, ভিতরে চলো। আচ্ছা, বাবা সোহেল, বলো বাবা।
আমি আজকে এখন মোটামুটি খুবই খুবই খুশি। কেন বাবা? কারণটা হচ্ছে যে তুমি আসার পরের থেকে একটু পরিবর্তন দেখেছি বৌমার ভিতরে। বাবা আসার পরে হয়তো একটু পরিবর্তন হয়, তার কি পরিবর্তনই দেখে তুমি এত খুশি হলে সেটাই তো আমি বুঝলাম না। হ্যাঁ, সেটা হচ্ছে এই বৌমার উপর যে নির্যাতনটা করা হয়েছে, তুই তো জানিস তোর মায়ের অবস্থা, একটা বদ মেজাজি মহিলা। আচ্ছা বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমরা নাই তার সন্তান, প্রতিবাদ করতে পারি না, কিন্তু তুমি তো প্রতিবাদ করতে পারো। মাকে কিন্তু তুমিই একমাত্র প্রতিবাদ করে মাকে যে মা যে ভুলগুলো করে এই ভুলগুলো শুধরায় নিতে পারো। সবই ঠিক আছে রে বাবা, কিন্তু আমি ছিলাম একদম নিরুপায়। কি করব সেই করার পরিবেশ পরিস্থিতি তোর মাথায় ছিল না। একটা কারণ, তুই বিদেশ থাকতো, টাকা পয়সা যাই দিত তোর মার হাতে দিত, অনেক বিশ্বাস করত। এই একটা টাকার গরমে সে অন্ধ হয়ে গেছে। আসলে আব্বা, আম্মা তো টাকার গরমে অন্ধ হয় নাই, আম্মার টাকার প্রতি অনেক লোভ। আম্মা এখনো চিন্তা করে আমার সেই মামাতো বোনের সঙ্গে আমাকে বিয়ে দেবে। আচ্ছা সংসার করব আমি, আমার যাকে নিয়ে সুখে থাকবো, যাকে নিয়ে ভালো থাকবো, তাকে তো বিয়ে করছি। আসলে মামাতো বোনকে নিয়ে এসে কি আমি সুখে থাকতে পারতাম? আচ্ছা বাবা, তুমি একটা কথা বলো তো, তোমার এই বৌমা কোন দিক দিয়ে মানে অপছন্দের মতো একটা মেয়ে? জানিস বাবা, তোর মার এই লোভ লালসা একদম পায়া বয়সে। তুই যে মামাতো বোনে বিয়ে করিস নাই, এই জন্য তোর মা একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তুই জানিস বাবা, তোর মা বৌমার উপরে শারীরিক যে নির্যাতন করতো। বাবা আমি এগুলো সব জানি, যে আমার মা আমার বউকে কি ধরনের নির্যাতন করছে, অবিচার করছে, তাকে অত্যাচার করছে। আর আমি এগুলো জানার পরে আমি এক মুহূর্তে ওই দেশে থাকতে পারি নাই। এজন্য তোমাদেরকে কাউকে কিছু না বলেই আমি দেশে চলে আসছি। বাবা এটা নিয়ে তোমার আর টেনশন করতে হবে না, চলো ভিতরে চলো। ঠিক আছে বাবা, চলে যাও। আমি এতদিন এই বাড়িতে রাজরানী হয়ে থাকিছি, কোনতে নয় ফকিন্নির বাচ্চা এসে আমি এই বাড়ির চাকরানী হয়ে গেছি। আর আমার সাওয়াল হয়ে গেছে বেড়া। বউ যা কয় সে তাই শোনে। গাধার বাচ্চা গাধা করে কার, বইয়ের একটা নেওটা হয়েছে, বইয়ের 5টা গোলাম। তোকে দেখাবো মজা। তোর এই বউ নিয়ে সোহাগ করিস তো সোহাগ আমি বাইর করবো। আমি যদি মনে করিস এই বউ বের করবো না, যদি কি আমার তো মনেই আছে এই বউকে আমি বের করবো। কোন রকম ফাঁক ফোকর বাইরে ভেড়া, তোর বউকে আমি একবারে শেষ করে দেব, না এই বাড়ি থেকে বের করে দেব। তোর চুলা আমার সাথে খেলবে। তাহলে শাহিন ভাই পড়াশোনা তো শেষ করলেন, একটা চাকরির ব্যবস্থা করেন। শোন, বিষয়টা হচ্ছে কি, আমি এই বিষয় নিয়ে খালার কাছে গেছিলাম, তো খালাক বিষয়গুলো খুলে বললাম। আমি চাকরির জন্য ভাই ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ, চাকরি বাকরি নাই। তো খালাক আমি বললাম, খালা তো বলে নাই। হ্যাঁ মা বলছিল যে আপনি মার কাছে আসছিলেন প্রবাসে যাওয়ার জন্য, কিন্তু ভাই আমি বলি কি, আপনি দেশে একটা কিছু করেন। আপনারা ভাবতেন প্রবাস খুব আরামের জায়গা, কিন্তু প্রবাস খুব কষ্টের জায়গা। জানেন ভাই 18 ঘন্টা ডিউটি করতে হয়, তারপরে নিজের রান্না নিজে করে খাইতে হয়। বাড়িতে যে কথা বলবো সেই টাইমটুকু আমরা পাই না। কিন্তু আপনারা যারা এই দেশে আছেন তারা ভাবেন প্রবাসে একটা আরামের জায়গা, প্রবাসে গেলেই অনেক টাকা ইনকাম করা যায়। প্রবাস যে কি কষ্টের জায়গা, যদি আমাদের প্রিয়জন কেউ দেখতো যে আমরা কি কষ্টটা করি, তাহলে কেউ প্রবাসে যাইতে চাইতো না। শোন, তুই আমার কষ্ট বুঝবি না ভাই। দেশে যে কি অবস্থা, চাকরির জন্য এমন কেউ নাই যে আমি তার দ্বারে দ্বারে ঘুরি নাই, হাতে পায়ে দড়ি নাই, কিন্তু কোনোভাবে কেউ একটা চাকরি দিতে পারে না। আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, আমার এই প্রবাস যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। এখন বিষয়টা হচ্ছে কি, যে আমার অনেক কষ্ট করে আমি কিছু টাকা পয়সা জমাইছি। তুই যত দ্রুত পারিস ব্যবস্থা কথা ছাড়া টাকা পয়সা কিন্তু ফিরে যাবেন না। আচ্ছা ভাই, আপনি এত করে যেহেতু বলতেছেন, আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তো ঠিক আছে, চল যাই। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম না যে তুমি আমার মার সঙ্গে খারাপ ব্যবহার না, শুধু প্রতিবাদ করো। প্রতিবাদ করলে পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি বুঝলা? অবশ্যই সেটাই বুঝলাম। আসলে প্রত্যেকটা মানুষের উচিত প্রতিবাদ করা,
নীরবে অত্যাচার সহ্য না করা। তবে হ্যাঁ, মেয়েরা কেন করে না জানো? শুধুমাত্র তার স্বামী তার পাশে থাকে না তাই। তোমার মতো প্রত্যেকটা মেয়ে যদি এরকম একটা করে প্রবাসী পাইতো, যে সে বলতো যে আমার মায়ের সাথে প্রতিবাদ করো, তাহলে আজকে আর প্রবাসীর বউরা এভাবে নির্যাতন সহ্য করতো না। কোনো প্রবাসীর বউরা অসহায় হতো না, কোনো প্রবাসীর গর্ভবতী বউরা এভাবে মুখ বুঝে নির্যাতন সহ্য করতো না। এই যে আমাকে দেখো, তুমি যখন প্রবাসে গেছিলা, আমি সবসময় ভাবতাম কেন যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর কেন যে তোমার প্রবাস পাঠাইছিলাম, তার জন্য আমাকে এতটা নির্যাতন সহ্য করতে হচ্ছে। আর একটা জিনিস কি ভাবতাম জানো? আচ্ছা, আমার সন্তানের কি অপরাধ, সেখানে নির্যাতন সহ্য করবে? কিন্তু যখন তুমি দেশে চলে আসলা, আমার পাশে দাঁড়ালা, আমাকে অভয় দিলা, ঠিক তখনই আমি সাহস পেলাম। এভাবে প্রত্যেকটা প্রবাসী যদি তার বউয়ের পাশে দাঁড়ায়, তাহলে কোনো প্রবাসীর গর্ভবতী বউরা মুখ বুঝে নির্যাতন সহ্য করবে না, আর তাদের মারাও না আর বউদের উপর নির্যাতন করার সাহস দেখাবে না। তবে সবচেয়ে বড় কথা কি, যাই হোক, তুমি যে সবসময় আমার পাশে ছিলা, আসলে শুধু প্রবাসীর ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ে যখন গর্ভবতী হয় তার পাশে তার স্বামী ঢাল হয়ে দাঁড়ানো উচিত। আর সেটাই আজকে তুমি বুঝাই দিলা। আসলে আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার অবদান, তোমার জন্য। দেখো, আমি কিন্তু আমার মাকে অত্যাচার করতে বলি নাই, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে বলছি। যেটা অন্যায় সেটার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে, আর যেটা ন্যায় তুমি সবসময় ন্যায়ের পক্ষে থাকবা, আর আমি সবসময় ন্যায়ের পক্ষেই থাকি। একদম ঠিক বলছো। শুধু আমি তুমি নয়, এই সমাজে প্রত্যেকটা মেয়েরই উচিত অন্যায়ের প্রতিবাদ করা। তাহলে কোনো প্রবাসী বলো আর গর্ভবতী বউ বলো, তারা কখনো নির্যাতনের শিকার হবে না। আর যদি তোমার মতো স্বামী বউর পাশে থাকে, তাহলে আর কোনো মেয়ে মুখ বুঝে অত্যাচার সহ্য করতে হবে না। তাই সবার উচিত কি, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সুতনা, সোহেল, ঘরে নিয়ে যা তাড়াতাড়ি।